ভালোবাসোস না বললেই পারতি। এমনি ময়লা পানি ফেলার কোনো দরকারই ছিল না। নোংরা পানিতে পুরো শরীর ভিজে যাওয়ার পরও কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অভি। চুলের ডগা বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সাদা পাঞ্জাবিটা গায়ের সঙ্গে লেপ্টে গেছে। রাস্তার হলুদ আলোয় থেকে অদ্ভুত বিধ্বস্ত দেখতে লাগে। উপরের বারান্দা দাঁড়িয়ে আনন্দিত ঠোঁট চেপে হাসতে থাকে। অভি কর্কশ গলায় বলে, তোর ডোজ কম হয়ে গেছে বান্দি, আমার গায়ে ময়লা পানি ফেলা দাস। আনন্দের ঠোঁটের কোণটা হাসিটারও গাঢ় হয়। চোখ মুখে জমে থাকা ঘৃণাটা এবার স্পষ্ট। ময়লা লোকের গায়ে ময়লা পানিই মানায়। বারান্দার রেলিংয়ে ভর দিয়ে নিচের দিকে তাকায় সে। এখন ফুটেন এখান থেকে। কথাগুলো বাতাস ছিঁড়ে এসে লাগে অভির মুখে। কয়েক মুহূর্ত কোনো উত্তর দেয় না সে, শুধু দাঁড়িয়ে থাকে। চোয়ালের পাশটা শক্ত হয়ে ধীরে ধীরে উঠছিল। তারপর নিচু ভারী স্বরে বলে, তোর সাথে যদি না গোসল করায় অশুদ্ধ হয়েছি আমিও অভিনা। আনন্দী আবারও ভয় পায় না, বরং ঠান্ডা চোখে তাকিয়ে বলে, তার আগে ইন্সপেক্টর রেহমান আপনাকে জেলের ভাত খাওয়াবে। কথাটা শুনে হঠাৎ হেসে ওঠে অভি। অদ্ভুত স্থির একটা হাসি। তোর জন্য তো বিষ খাইবারও পারি। তার চোখ তখন স্থির আনন্দীর ওপর। জেলের ভাত আর কি জিনিস বকাচন্দ্র। আনন্দী বিরক্তিতে মুখ ফিরিয়ে নেয়, আর একটা কথাও না বলে ভেতরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই বারান্দার আলো নিভে যায়। নিচে দাঁড়িয়ে থাকা অভি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে সেই অন্ধকার বারান্দার দিকে। তারপর ধীরে চোখের কালো চশমাটা পরে নেয়। বাইক স্টার্ট দিতেই নিস্তব্ধ রাত কেঁপে ওঠে ইঞ্জিনের গর্জনে। রাস্তায় বের হতেই আবার চেপে বসে বিরক্তি। হ্যান্ডেল শক্ত করে ধরে যাতে দাঁত চেপে গালি দিতে থাকে সে। বচ্চাত মাইয়া একটা। লাল সিগারে লাল সিগনালে একটি সিগারের লম্বা টান দেয় অভি। এখানে বানানগুলো ভুল দেওয়া আছে, হ্যাঁ, সেই জন্য পড়তে ভীষণ অসুবিধা হচ্ছে। আপনাদের মনে হতে পারে যে আমি হয়তো ভুল পড়ছি। এখানে অনেক কিছুই ভুল ভুল থাকে। এটাকে ঠিক করে নিয়ে পড়তে আমাদের ভীষণ অসুবিধা হয়। আর যেসব ঠিক করে পড়া হয় না সেসব ভুলই থেকে যায়। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। লাল সিগনালে দাঁড়িয়ে সিগারেটের লম্বা টান দেয় অভি। ধোঁয়াটা ধীরে ধীরে ছিঁড়ে আবার বিড়বিড় করে, আদরের যোগ্য না একদম। পরক্ষণেই ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলে। এবার আমি শিক্ষা দেব। রাত ধীরে ধীরে গভীর হতে শুরু করে। উত্তরা থেকে পুরান ঢাকা দীর্ঘ রাস্তা। তার ওপর কর্মদিবসের ক্লান্ত শহর তখনও পুরোপুরি থামেনি। কোথাও বাসের হর্ন, কোথাও ফুটপাতে চায়ের দোকান, কোথাও ধোঁয়া আর মানুষের ভিড়। জ্যামে আটকে থাকতে থাকতে বিরক্তি আরও বাড়ছিল অভির। বাইকের হ্যান্ডেলে আঙুল ঢোকাতে ঢোকাতে চারপাশে তাকায় সে। রাস্তার পাশে ভাজাভুজি দোকান থেকে ধোঁয়া উঠছে। কয়েকটা রিক্সা গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে। দূরে কোনো এক দোকানে পুরনো বাংলা গান বাজছে ভাঙা স্পিকারে। কিন্তু এসবের কিছুই যেন ঠিকমতো দেখছিল না অভি। তার মাথার ভেতর তখন বারবার ভেসে উঠছিল একটাই দৃশ্য। বারান্দা দাঁড়িয়ে থাকা আনন্দী, চোখ ভরা তাচ্ছিল আর সে একগাল হাসি। দীর্ঘ জ্যাম, ধোয়ার ক্লান্ত শহর পেরিয়ে শেষমেশে পুরান ঢাকার সরু গলিতে ঢুকে অভি। রাত তখন আরও গভীর হয়েছে। পুরনো ভবনগুলো, দেওয়ালে ঝুলে থাকা হলুদ বাতিগুলো আধো অন্ধকারে কেমন মলিন লাগছিল। দূরে কোথাও কাবাব পোড়ার গন্ধ, কোথাও শেষ রাতে চায়ের দোকানে আড্ডা। পুরান ঢাকা যেন কখনো পুরোপুরি ঘুমাই না। বাইকটা বাড়ির সামনে থামিয়ে দোতলায় উঠে পড়ে। সোজা মেইন গেটের দরজায় গিয়ে কপাল কুঁচকে যায় অভির। দরজার পাশে মেয়ের জুতো। মুহূর্তেই বিরক্তি খানিকটা কমে যায় তার। ভেজা চুলে হাত বুলিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে সে। ড্রয়িং রুমে ঢুকতেই দেখে টেবিল ভর্তি নানা রকম খাবার, ফল, মিষ্টি। আর সোফায় শান্ত হয়ে বসে আছে সাদিয়া। অভিকে দেখে এই মেয়েটা একটু চমকে ওঠে। তারপর দ্রুত মাথার ঘোমটা টেনে নিয়ে ঠিক করে নেয়। কিরে বইন, কবে আইলি? সাদিয়া সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। মাথা নিচু করে নরম গলায় সালাম দেয় তাকে। পুরান ঢাকার সাদিয়াকে প্রায় সবাই চেনে, তবে নিজের পরিচয় নয়। তার নিজের পরিচয়ের আগে উচ্চারিত হয় তার বাবার নাম, আবুল বাসার। লোকমুখে শোনা যায় আবুল বাসার মূলত পাকিস্তানি নাগরিক ছিলেন। বহু বছর আগে কিভাবে যেন বাংলাদেশে চলে আসেন। কেন এসেছিলেন, কিভাবে এসেছিলেন, এসব নিয়ে আজও অসংখ্য গল্প রয়েছে, কিন্তু কোনো গল্পেরই নির্ভরযোগ্য শেষ নেই। তবে একটা বিষয় সবাই জানতো, তিনি ছিলেন উসমান সাহেবের সবচেয়ে বিশ্বস্ত মানুষ। সেই উসমান সাহেব যাকে পুরান ঢাকার পুরানো লোকেরা এখনও বেতাজ বাদশাহ বলে মনে রাখে। সিন্ডিকেটের ছায়া জগতে তার নাম একসময় আইনের থেকেও বেশি শক্তিশালী ছিল। আবুল বাসার বাংলা আর উর্দু মিশিয়ে কথা বলেন। কণ্ঠে সবসময় একটা কর্কশ ভারী ভাব থাকতো।
অথচ আশ্চর্যের বিষয়, তার মেয়েরা ছিল সম্পূর্ণ উল্টো। শুদ্ধ নরম বাংলা ভাষায় কথা বলতো তারা। বিশেষ করে সাদিয়া। মেয়েটার ভেতর অদ্ভুত শান্ত স্বভাব লক্ষ্য করা যায়। অভি এবং জুলফিকারকে সে নিজের ভাইয়ের মতো দেখে। কেন সেটা হয়তো সাদিয়া জানে না, তবু এই ছেলে দুটোর প্রতি তার অদ্ভুত এক মায়া কাজ করতো সবসময়। বর্তমানে মহিলা মাদ্রাসায় পড়ে সাদিয়া। মাঝে মধ্যে সময় পেলে বাবার বাড়িতে আসে, আর আজও এসেছে অনেক কিছু নিয়ে। মেয়েটার চোখে তখনও সেই পুরানো মায়াটার লেগে রয়েছে। এমন কাক ভেজা হয়েছ কিভাবে ভাইয়া? দরজার পাশে দাঁড়িয়ে মুচকি এসে প্রশ্ন করে সাদিয়া। ভেজা চুল থেকে তখনও টপটপ করে পানি পড়ছিল অভির। সাদা পাঞ্জাবিটার গায়ে লেপ্টে রয়েছে, চোখে নিচে ক্লান্তির ছাপ। তবুও ঠোঁটের কোণে সেই চিরচেনা অদ্ভুত হাসি। অভি জুতা খুলতে খুলতে বলে, এক নাগিন তার বিষ ঢালছে রে বইন। কথাটা শুনে সাদিয়া মুখ চেপে হাসে, তারপর দ্রুত ভেতরে থেকে একটা গামছা এনে তার হাতে ধরিয়ে দেয়। আগে ফ্রেশ হও, খাবার ঠান্ডা হলে কিন্তু আর গরম করতে পারবো না। অভি কিছু না বলে গামছা কাঁধে ফেলে ভেতরে চলে যায়, আর সাদিয়া ধীরে ধীরে টেবিলে খাবার সাজাতে থাকে। ভাত, মাংস, কাবাব, ডাল সব কিছু যত্ন করে বেড়েছিল সে। এই ছেলেটাকে নিয়ে তার অদ্ভুত এক মায়া কাজ করে সব সময়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ফিরে আসে অভি। সাদা গেঞ্জি আর মুন্ডু পরে এসে সোজা টেবিলে বসে পড়ে। সাদিয়াও পাশে বসে গল্প জুড়ে দেয়। বেশিরভাগ সময়ই কথা বলে, অভি শুধু শোনে। হঠাৎ এক সময় মেয়েটা চুপ হয়ে যায়, আঙুল দিয়ে প্লেটের পাশে আঁকুবুকি কাটতে কাটতে নিচু গলায় বলে, ভাইয়া একটা কথা বলি। অভি খাওয়া থামিয়ে তাকায়। হুম। তুমি কি একটু বাবাকে বলবা আমাকে যেন আর মাদ্রাসায় না পাঠায়? কথাটা শুনে কপাল কুঁচকে যায় অভির। কিছু হয়েছে আমরা ক? সাদিয়া দ্রুত মাথা নাড়ে। না ভাইয়া, কিছু হয়নি, এমনি ভালো লাগে না। অভি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে মাথা নাড়ে। সে জানে আবুল বাসাকে বোঝানো সহজ না, কারণ আবুল বাসার শুধু একজন মানুষ না, পুরান ঢাকার ইতিহাসের জীবনটা একটা অধ্যায়। 2000 সালের শুরুর দিকে পুরান ঢাকা ছিল আগুনের শহর। সরু গলি, পুরানো বাড়ি আর নদীর ঘাটের নিচে তখন চলতো ভয়ঙ্কর ক্ষমতার খেলা। সেই সময় পুরো এলাকার নিয়ন্ত্রণ করতেন একজন মানুষ, ওসমান সাহেব। লোকটা সম্পর্কে আজও অদ্ভুত সব গল্প শোনা যায়। কে বলে তিনি আগে বন্দরের শ্রমিক ছিলেন, কে বলে সীমান্তের দিকে অস্ত্র আনতেন। কিন্তু একটা বিষয়ে সবার একমত, ওসমান সাহেব বেঁচে থাকতে পুরান ঢাকার বড় কোনো দাঙ্গা হয়নি, কারণ তিনি ভয়কে নিয়ন্ত্রণ করতে জানতেন। হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের বড় বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ, নেতা, এমনকি দাগী অপরাধীরাও তার কথার বাইরে চলতো না। তিনি নিজে ধর্ম নিয়ে রাজনীতি করতেন না, তার ধর্মের সবচেয়ে বড় ব্যবসা ছিল না। তিনি নিজেকে গর্বের সাথে মুসলিম দাবি করতেন, কিন্তু তার কর্মগুলো শুনলে কথার সাথে মিল পাওয়া যেত না। ড্রাগ, চোরাচালান, গুদাম নিয়ন্ত্রণ, নদীপথ, ঘাট, পুরনো মার্কেট সব কিছুর ওপর তার অদৃশ্য নিয়ন্ত্রণ ছিল। আর তার সবচেয়ে বিশ্বস্ত মানুষ ছিল আবুল বাসার, রহস্যময় লোক। শোনা যায় পাকিস্তান থেকে এসেছিল, কিন্তু কেন এসেছিল কেউ জানে না। তার অতীত নিয়ে কথা বলতেও ভয় পায় অনেকে। 2002 সালের বর্ষার রাতে সব বদলে যায়। এক সকালে বুড়িগঙ্গা নদীতে ভেসে ওঠে ওসমান সাহেবের গুলিবিদ্ধ লাশ, আর নদীর অন্য পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে আবুল বাসার। সেদিনই নিজের একটা পা হারায় সে। উসমানের মৃত্যু যেন পুরান ঢাকার ভিত কাঁপিয়ে দেয়। তার মৃত্যুর পরপরই শুরু হয় ভয়ঙ্কর দাঙ্গা। শ্যামবাজারে আগুন লাগে, চকবাজারে দোকান ভাঙচুর হয়, ওয়াইন কার্ডে একটা রাত 3টা লাশ পাওয়া যায়। ধর্ম তখন শুধু অজুহাত ছিল, আসল যুদ্ধ ছিল এলাকা দখলের। কে কোন ঘাট নিয়ন্ত্রণ করবে, কার ট্রাক আগে ঢুকবে, কার মাল আগে নামবে। পুরান ঢাকার প্রতিটি গলি তখন টাকার রাস্তায় পরিণত হয়েছিল। এই অস্থিরতার মাঝে এসে দুটি নাম, কৃষ্ণদাস, চন্দ্রদাস। এই দুই ভাই হলেও ক্ষমতার লোভে তারা হয়ে ওঠে সাপে নেউলে। তারা খুবই দ্রুত হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী আর লোকজনকে নিজেদের ছায়া নিচে নিয়ে আসে। পুরান ঢাকার একটা বড় অংশ তাদের নিয়ন্ত্রণে চলে আসে। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের দায়িত্ব নেয় আবুল বাসার। ওসমান সাহেবের মৃত্যুর পর তিনি সিন্ডিকেট থেকে সরে দাঁড়ান, কিন্তু তিনি প্রকাশ্যে সিন্ডিকেট থেকে সরে দাঁড়ালেও সবাই জানত ছায়ার আড়ালে থেকে এখনও অনেক কিছু চালিয়ে যেতে হয় তাকেই। কিন্তু পুরান ঢাকার অন্ধকার ইতিহাসে সবচেয়ে রহস্যময় আগমন ছিল আরেকজনের, খান সাহেব। হঠাৎ করে যেন আকাশ থেকে নেমে আসে লোকটা। কেউ জানতো না সে কোথা থেকে এসেছে, কেউ তার আসল নাম জানতো না। শুধু জানা গেল তার কাছে টাকার শেষ নেই। এক এক করে গুদাম কিনতে শুরু করলো।
পুরানো বাড়ি কিনলো, ঘাট কিনলো, মানুষ কিনলো, রাজনীতি কিনলো। অনেককেই বলতো পুরান ঢাকার অর্ধেক নেতা তার টাকায় চলে। খান সাহেব কখনো সামনে আসতো না, ছবি তুলতো না, মিটিংয়ে যেত না, কিন্তু তার সিদ্ধান্ত ছাড়া বড় কোনো চালান চলতো না, নড়তও না। ধীরে ধীরে পুরান ঢাকা সিন্ডিকেটে চারটা ভাগ সৃষ্টি হয়: কৃষ্ণদাস, চন্দ্রদাস, আবুল বাশারের ইসলাম পার্টি, আর ওপরে উঠে আসে বাতাসি বেগমের তৃতীয় লিঙ্গ পার্টি। বাতাসি বেগমকে নিয়ে পুরান ঢাকার অদ্ভুত এক গল্প প্রচলিত। জন্মসূত্রে পুরুষ হলেও নিজেকে নারী পরিচয়ে প্রতিষ্ঠিত করেছে সে। শাড়ি, চুড়ি, নাকফুল, ভারী মেকআপ, সবসময় নারীর সাজেই থাকেন তিনি। অথচ তার নামের পাশে অনেক দাগি অপরাধী রাস্তা বদলে ফেলে। পুরান ঢাকার অন্ধকার জগৎটা বাইরে থেকে যত ছোট লাগে, ভেতরে ততটাই ভয়ঙ্কর। বাইরে বাইরে সবাই শত্রু, কিন্তু প্রয়োজন হলে একই টেবিলে বসে কোটি টাকার ডিল করে। পুরান ঢাকার অন্ধকার দুনিয়াটাই এমন। এখানে ধর্ম নিয়ে দাঙ্গা লাগে, আর রাতের বেলা সেই একই মানুষ একসঙ্গে ব্যবসা করে। এই নোংরা দুনিয়ার নতুন প্রজন্মের দুটি নাম ছিল ভয়ঙ্কর। একটি নাম অভি ব্রো, যাকে সবাই কিং বলে ডাকে, চন্দ্রদাসও বলে, আর জুলফিকার, যাকে আলফা ব্রো এবং ক্যাম্পাসে প্রিন্স বলে ডাকে সবাই। আবুল বাসারের চোখের বিষ, কারণ আড়ালে কৃষ্ণদাস আর চন্দ্রদাসের বেশিরভাগ অপারেশন সামলায় এরা দুজন, অথচ দুজনের স্বভাব সম্পূর্ণ আলাদা। জুলফিকার গরম মাথার মানুষ, আর অভি একদম ঠান্ডা। তবুও অদ্ভুতভাবে আবুল বাসারের মাঝে মাঝে অভির কথা শোনে, কারণ সিন্ডিকেটে এই নোংরা দুনিয়ার দাঁড়িয়েও ছেলেটা আজ পর্যন্ত নিজের হাতে কাউকে খুন করেনি, কোনো মেয়ের গায়ে হাত তোলেনি, কখনো কাউকে গালি দেয়নি, যেটা এখানে প্রায় অসম্ভব ব্যাপার। খাওয়া শেষ করে হাত ধুতে ধুতে অভি বলে, কথা বলবো? সাদিয়ার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সত্যি? হুম। মেয়েটা হেসে উঠে দাঁড়ায়। তাহলে আমি যাই ভাইয়া, জুলফি ভাইকে খাবার দিয়ে আসতে হবে। অভি ঠোঁট বাঁকিয়ে বলে, সাথে একটু বিষও মিশাইয়া দিস। ভাইয়া। সাদিয়া বিরক্ত মুখে তাকায়। কবে যে তোমরা মিলবা? অভি সিগারে আগুন ধরাতে ধরাতে শান্ত গলায় বলল, এই জন্মে না, শুধু তোর জন্য চুপ থাকি, না হলে এতদিনে দুজনের একজন মরতো। সাদিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সে জানে এই দুজন মানুষকে বদলানো সম্ভব না। সে বেরিয়ে যায় জুলফিকারদের বাড়ির উদ্দেশ্যে, আর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে পড়ে। অভি মাঝে মাঝে ভাবতে পারে না, এই ছোট জায়গাকে ঘিরে এত আগ্রহ কেন ওপর মহলের, এত নিরাপত্তা কেন, এত ক্ষমতার লড়াই কেন। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে সে। কিন্তু শহরের অন্য প্রান্তে তখনও আলো জ্বলছিল। ডিবি কার্যালয়ের কনফারেন্স রুমে টেবিল ভর্তি ফাইল ছড়িয়ে রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার ইন্সপেক্টর রেহমান সিদ্দিক। চোখ লাল হয়ে আছে তার, কয়েক রাত ঠিক মতো ঘুমোতে পারেনি। সামনে বসে আছেন ডিআইজি মোহাম্মদ রহমান, অতিরিক্ত কমিশনার তাহসিব কবির, এসপি ফরিদুল হক, ক্রাইম অ্যানালাইসিস্ট মেজর আদনান রশিদ। ঘরের ভিতরের পরিবেশ ভারী। দেওয়ালের স্ক্রিনে একটার পর একটা শিশুর ছবি ভেসে উঠেছে। সবই ছেলে, বয়স 12 থেকে 15-র মধ্যে। কেউ মাদ্রাসা ছাত্র, কেউ পথশিশু, কেউ স্কুল থেকে ফেরার পথে হারিয়েছে, কেউ ঘুম থেকে উঠে নিখোঁজ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা অন্য জায়গায়। সংখ্যা প্রতি বছর প্রায় 4-5, ঠিক 72 জন শিশু হারায়। না, একজনের বেশি না, না কম। 2006 সাল থেকে 72 জন, 2011 সালে 72 জন, 2012 সালে 72 জন, 2021 সালে 72 জন, আর এবার সংখ্যাটা একই জায়গায় গিয়ে থেমেছে, 72। যেন হিসেব করেই মানুষ গুনছে। শহরের ভেতরে, ঘরের ভেতরে অদ্ভুত নীরবতা নেমে আসে। রহমান ধীরে ধীরে দাঁড়ানো টাঙানো ম্যাপের সামনে গিয়ে দাঁড়ায়। লাল মার্কার দিয়ে পুরো জায়গাটা ঢাকার কয়েকটা জায়গায় গোল করে দেয়। শ্যামবাজার, ওয়াইজের ঘাট, চকবাজার, লালবাগ। সে নিচু গলায় বলে, স্যার, এটা কাকতালীয় না, এটা রিচুয়ালিস্টিক প্ল্যান। কথাটা শুনে কয়েকজন অফিসার একে অপরের দিকে তাকায়। রহমান আবার বলে, আমি শতভাগ নিশ্চিত পুরান ঢাকার অদৃশ্য সিন্ডিকেটের সাথে এই ঘটনার কানেকশন আছে। ডিআইজি মোহাম্মদ রহমান কপাল কুঁচকে বলেন, বেসিস? রহমান টেবিলে একটা পুরনো ছবি রাখে। 2001 সালে। ছবিতে নদীর ঘাটে দাঁড়িয়ে আছে কয়েকজন কিশোর। ছবির পেছনে হাতে লেখা 72 সংখ্যা। এই সংখ্যাটা বারবার আসতেছে স্যার। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। আমার ইনফরমেশন অনুযায়ী
এই বাচ্চারা ব্যবহার করা হয় অবৈধ কাজে। কিন্তু কাজটা কি সেটা কেউ জানে না। অতিরিক্ত কমিশনার তাহসিব কবির ঠান্ডা গলায় বলে, তুমি আবার পুরান ঢাকার পেছনে লেগেছো রহমান? কথাটার মধ্যে স্পষ্ট বিরক্তি ছিল, কারণ বিভাগে এখন ধীরে ধীরে রহমানের উপর বিশ্বাস কমে যাচ্ছে। সে বহুবার অভি আর জুলফিকারকে ধরার চেষ্টা করেছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। প্রতিবারই বলেছে এরা ড্রাগ চালায়, মানি লন্ডারিং করে, অস্ত্র আনে, কিন্তু কখনো প্রমাণ করতে পারেনি। অথচ রহমান জেনেছে ভুল না। সমস্যা অন্য জায়গায়। এই শহরে আইন বইয়ের লেখা থাকে, বাস্তবে আইন চলে টাকার ইশারায়। অনেক অফিসার সেই টাকা নিচে মাথা নত করে ফেলেছে বলে বহু আগেই, কিন্তু রহমান পারেনি। আর এটাই এখন তার সবচেয়ে বড় অপরাধ। পরের দিন সকাল ঠিক 10টা। ঢাকার রাস্তাগুলো তখন পুরোপুরি গরমে পুড়ে ওঠেনি, কিন্তু মানুষের ভিড় জমতে শুরু করেছে। কোথাও বাপ ওঠা চা, কখনো পুরনো দোকানের শাটার উঠছে ধীরে ধীরে। এর মাঝে একদল মেয়ে একই রঙের শাড়ি পরে গলি পেরিয়ে হেঁটে চলেছে। কারো হাতে ফোন, কারো হাতে ব্যাগ, কারো ঠোঁটে গাঢ় লিপস্টিকের হাসি। এইচএসসি শিক্ষার্থীরা আবারও পিছিয়েছে এলো। এইচএসসি পরীক্ষা আবার পিছিয়েছে স্টুডেন্ট আন্দোলনের কারণে। পুরো শহরের শিক্ষা ব্যবস্থা এলোমেলো, কিন্তু তাতে কি? কোচিং আছে, বন্ধু আছে, আড্ডা আছে। এই বয়সে জীবন থেমে থাকে না। আজকে প্ল্যান ছিল সোজা, আগে একটু রেস্টুরেন্টে বসে আড্ডা, তারপর রিলস বানানো। হাঁটতে হাঁটতে মালিকা হঠাৎ কপাল কুঁচকে আনন্দের দিকে তাকায়। কিরে আনন্দি, তোর কানের ফুল কই? আনন্দি থমকে যায়। কোন ফুল? আরে, আমি এত সুন্দর করে সেট করে দিলাম, এক কান খালি কেন? তাড়াহুড়ো করে কানের মধ্যে হাত দেয় আনন্দি। সত্যি তো একটা নেই। মুহূর্তের তার মুখটা ছোট হয়ে যায়। আজ অনেক যত্ন করে সেজে এসেছে, হালকা কাজ করা শাড়ি, খোলা চুল, চোখে পাতলা কাজল। অথচ সবচেয়ে সুন্দর জিনিসটাই কখন পড়ে গেছে সেটাই টের পায়নি। তার পাশে তাকাতে রাস্তার ধারে একটা ছোট ফুলের দোকান চোখে পড়ে। বাঁশের ঝুড়িতে টাটকা গোলাপ সাজানো। পাশে বসে থাকা বয়স্ক ফুলওয়ালা অলস ভঙ্গিতে পাখা দিয়ে বাতাস করছে। আনন্দের চোখ চকচক করে ওঠে। চল, গোলাপ কিনি। আবার নতুন ফ্যাশন শুরু? পেছন থেকে হেসে ওঠে তিথি। সবাই মিলে দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। আনন্দে নিচু হয়ে গোলাপগুলো দেখতে থাকে। একটা লাল টকটকে গোলাপ হাতে নিয়ে বেশ মন দিয়ে দেখে সে। কত? 30 টাকা। এইটুকু ফুল 30? আনন্দি চোখ বড় করে তাকায়। 20 টাকা দেব। ফুলওয়ালা হেসে মাথা নাড়ে। আপনার জন্য 25। আনন্দি বিজয়ের হাসি দেয়। ঠিক আছে দিন। গোলাপটা নিয়ে খুব যত্ন করে কানের পাশে গুজে দেয় সে। খোলা চুলের ফাঁকে লাল ফুলটা অদ্ভুত সুন্দর লাগছিল, যেন লোক ভর্তি ঢাকায় ধুলো মাখা রাস্তায় হঠাৎ ফুটে ওঠা টাটকা কোনো সকাল। ফোন বের করে চুল ঠিক করতে করতে সে বান্ধবীর দিকে ঘুরে তাকায়, একগাল হাসি দিয়ে বলে, কেমন লাগছে আমাকে? চুত মারানি। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা। লিখেছেন কায়রাত খান কবিতা, চ্যাপ্টার 1, পর্ব 32।